নমস্কার। ভ্যানগার্ডের বিশ্বকাপ 2026-এর আড্ডা। বিশ্বকাপ ফুটবল নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে, আপনারা জানেন। 2026-এর এই বিশ্বকাপ নানাভাবেই নানা দিক থেকেই নতুনত্ব নিয়ে এসেছে। আমি মণিময় রায়, আমার সাথে এই আড্ডায় যোগ দিয়েছেন রাজ্যের প্রখ্যাত ফুটবল কোচ, এই রাজ্যের প্রখ্যাত ফুটবলার মধুমানিক লোধ। আপনারা জানেন যে বিশ্বকাপ ফুটবল 23তম আসর এবং শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে এই রাজ্য শুধু না, ভারতবর্ষের সমস্ত মানুষই একাধিক দলে নিজেদের বিভক্ত করে নিয়েছেন। আমি আর মধুমানিক কোন দলে আছে আমাদের কথা বললেই বুঝতে পারবেন। আমরাও নিশ্চয়ই কোনো না কোনো দলকে সাপোর্ট করছি, এছাড়া তো উপায়ও নেই, আমাদের দেশের তো কোনো দল নেই। ফলে আমরা স্বাভাবিকভাবেই যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভালো খেলা দেখে তাদের প্রতি আমাদের সাপোর্ট বা অনুরাগ প্রকাশ করি। প্রসঙ্গক্রমে বলি যে এবারের বিশ্বকাপে অনেক রকম নতুন আইনকানুন চালু করা হয়েছে। আসলে বিশ্বকাপটাকে আরো গতিশীল করে নেওয়ার জন্যই এই ব্যবস্থা। প্রথম যে ঘটনাটা আমরা বলবো, এবার বিশ্বকাপে কতগুলি নতুন বিষয়ের ভেতরে আপনারা দেখবেন, হয়তো যারা লক্ষ্য করছেন যে বিশ্বকাপ দেখছেন, বিরতির ব্যবস্থা রেখেছে। এমনি সাধারণত যে বিরতিটা মধ্যান্তর বলে আমরা যেটা জানি, সেটা ছাড়াও আরো দুটো বিরতি হয়। এটা স্বাভাবিকভাবেই এই বিশ্বকাপে একটা নতুনত্ব, এবং এইগুলি নিয়েই যেহেতু আধুনিক ফুটবলের টেকনিক্যাল বিষয়টা মধুমানিক জানে, এবং মধুমানিক সম্পর্কে বলি, এই রাজ্যে ফুটবলের কোচ শুধু না, এই রাজ্যের হয়ে ফুটবল খেলা, এই রাজ্যের হয়ে প্রশিক্ষণ দেওয়া, এবং বহির্রাজ্যে, অর্থাৎ আমরা যদি ফুটবলের মক্কা বলি পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতাকে, সেই কলকাতার স্থানীয় আসরেও সে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সাফল্যের সাথে ফুটবল খেলেছে। পরবর্তী সময়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশিক্ষক হিসেবে, অর্থাৎ ফুটবল কোচ হিসেবে সুনামের সাথে নিজের কাজ করেছে। আলোচনায় আসবে অনেক কিছুই, আড্ডাতে তো অনেক কিছুই আছে। আমরা স্বাভাবিকভাবেই যে আজকের এই অনুষ্ঠানে মধুমানিকের কাছে প্রথম যে বিষয়টা, কেমনভাবে বিশ্বকাপ ফুটবল 2026 উপভোগ করছো? আসলে সবাইকে ধন্যবাদ। বিশ্ব ফুটবল মানে একটা মহারণ, আর এই মহারণে আমাদের বাঙালির কাছে, বিশেষ করে বাঙালির কাছে, যেমন দুর্গাপূজা একটা বিরাট বড় উৎসব, সারা বিশ্ববাসীর কাছে এ একটা মহা মিলন বলা চলে, এবং একটা মহা সমারোহ, যেটা প্রতিটা ঘরে, মাঠে ঘাটে, দোকানে, অফিসে আজ একটাই আলোচনা, ফুটবল ফুটবল ফুটবল। এখন কিন্তু রাজনৈতিক অনেক কথাবার্তা আছে, সামাজিক অনেক কথা, সব কিছুকে ঝাঁপিয়ে এখন সবার মুখে মুখে মেসি, রোনাল্ডো, এরকম ওদের নামটাই বেশি আলোচিত হচ্ছে। এই ফুটবল আজকে এক সপ্তাহ হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি, এই উপভোগ করছি রাত জেগে খেলা দেখা। আমরা এখন যখন কথা বলছি ঠিক এই টাইমে কিন্তু 25তম ম্যাচটা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, কেমন এক সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, 24 খানা খেলা হয়ে গেছে অলরেডি। 104টা খেলা হবে সব মিলিয়ে 104টা খেলা। এবারের বিশ্বকাপ, আমরা 2022-এ যে আমাদের দক্ষিণ পশ্চিম এশিয়াতে বিশ্বকাপ হয়ে গেল, লাস্ট বিশ্বকাপটা কাতারে। ফলে আমরা এবারের বিশ্বকাপটা এই যে 24টা ম্যাচ, এই ম্যাচের ভেতরে নতুনত্ব কিছু কি পাওয়া গেল? আমার চোখে যেটা লেগেছে, আমি একটুখানি যদি তোমাকে বলি, যে এবারের বিশ্বকাপে আমার মানে সবচেয়ে মানে অবাক হওয়ার লাগছে এই যে কেপ ভার্দেরি যে দলটা, কেপ ভার্দেরি যে দলটা, এই দলটাকে আমাকে অসাধারণ লাগছে। এই কারণে আবার দক্ষিণ পশ্চিম এশিয়া, আমাদের যে এশিয়ার দলগুলিও অসাধারণ লড়াই করছে, এগুলি তো আমরা আলোচনায় আনবো। স্পেনের ভেতরে এই যে কাবে ভার্দের ম্যাচটা যদি উল্লেখ করি, আমাদের মানে দর্শকদের কাছে হয়তো বলতে দ্বিধা করব না যে স্পেনের বিরুদ্ধে এই ম্যাচটা
গোলশূন্য হিসেবে ড্র হয়েছে, অমীমাংসিতভাবে শেষ হলো, সবটাই ঠিক আছে। এই জায়গায় দাঁড়িয়ে স্পেনকে কেমন লাগলো, পার্টিকুলারলি ওই ম্যাচটাতে? অ্যাকচুয়ালি দেখুন, বিশ্ব ফুটবলে স্পেন ফুটবল র্যাঙ্কিং এর কথা যদি বলেন, র্যাঙ্কিং এ 1 নম্বর পজিশনে আছে। তারপরে ওরা লাস্ট যতগুলি টুর্নামেন্ট হয়েছে, ইউরো কাপ থেকে শুরু করে সব ওরা চ্যাম্পিয়ন। আর সেই জায়গাতে কার্লো বাদ দিয়ে 35 নম্বর মানে পজিশনে আছে। তাই মানে, আর ফুটবল এমন একটা খেলা, অনেক সময় মানে 50তম র্যাঙ্কিং এর 50তম দলও 1 নম্বর দলকে হারিয়ে দিতে পারে। হ্যাঁ, আর কার্লো বাদ দিয়ে যে কথাটা বলছেন আপনার খুব ভালো লেগেছে। আমিও অ্যাকচুয়ালি, আমরা তো ওই মানের পর্যায়ে আমরা অনেক ক্ষুদ্র। হ্যাঁ, আমি এই যে ছোট ছোট আন্ডারডগ দলগুলি, এগুলি খেলা আমি বিশেষ করে উপভোগ করছি। একটা টিম না মানে গোল না করেও জিতে যেতে পারে, এটা ওরা দেখিয়েছে। গোল না করে গোল না খেয়ে জিততে পারে। এবং বিশ্বমানের 1 নম্বর যে দলটা স্পেন, ওকে রুখে দিয়েছে। এবং কখনো মনে হয়নি ওরা, স্পেন ঠিক আছে, স্পেনের তোমার অভিজ্ঞতা কি মনে হয়, কেন স্পেন পারলো না, কেন গোলটা করতে পারলো না? অ্যাকচুয়ালি দেখুন, যে কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচটা কিন্তু একটু টাফ ম্যাচ, চাপে থাকে সব যে কোনো টিম। হ্যাঁ, মানে আমরা যেমন কথা বলতে শুরু করি, আমাদের অথবা আপনি সাংবাদিকতা করেন, লিখতে গেলে মুখরাটা যদি তৈরি হয়ে যায়, তখন কিন্তু আপনি সবটা অটোমেটিক চলে আসে। মুখরাটা তৈরি করাটাই হলো মেইন। ফুটবল মাঠেও সেম, প্রথম ম্যাচটা কিন্তু কোচদেরও মানে একটা, সে তো তার নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী খেলাবে, এটা ঠিকই আছে, এটা ফিক্সড একদম। কিন্তু যখনই মানে গেম সিচুয়েশনে চলে আসে, মানে মানে কি বলে এটাকে, মানে গেমের মধ্যে চলে আসে, তখন একটা সাইকোলজিক্যাল প্রেসার আসে। ওই প্রেসারটাতে টিমটা কিভাবে কিরকম খেলে, সেটার উপরে কিন্তু কোচের একটা ইয়ে থাকে, নিজেদের সমর্থকের চাপও থাকে। হ্যাঁ, সমর্থকের চাপ থাকে, হ্যাঁ। তো যার জন্য এই প্রথম ম্যাচটা মানে যে মানে স্পেন মানে জিততে পারলো না, কিন্তু আমি স্পেনের থেকেও ওরা জিততে পারেনি, ওরা জিততে দেয়নি, আমি বলবো ক্যাপে ভার্দে ওদেরকে জিততে দেয়নি একদম। হ্যাঁ, এবং গোল না খেয়ে কিভাবে জেতা যায় এটা দেখিয়েছে। মানুষকে কিভাবে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা যায়। আমি মানে একটা অসাধারণ তথ্য এখানে হচ্ছে, তুমি যে কথাগুলি বললে তার সঙ্গে সহমত পোষণ করেই বলি যে গোল লক্ষ্য করে স্পেন কিন্তু 27খানা শট নিয়েছে, 27টা শট নিয়েছে, এবং 6টা অন টার্গেট, একদম ঠিক টার্গেট অনুযায়ী ছিল এই টার্গেটের প্রতি। এবং তারা, আমি যা হিসেব রেখেছি, একটু এদিক ওদিক হতে পারে, 51 বার মানে একটা 90 মিনিটের খেলায় 51 বার স্পেন এই ভার্দের যে পেনাল্টি বক্সে ছিল, এর পরেও বল পজিশনে পেনাল্টি বক্সের কাছাকাছি বা পেনাল্টি বক্সে ছিল, এরপরেও খুব আশ্চর্য মনে হয়, আমার খুব ভালো মানে শুনলে খুব অবাক লাগে যে 11খানা কর্নার আদায় করেছে। এর পেছনে তাদের যে গোলকিপার ভাজিনহো, এই ভাজিনহো গোলকিপার 40 বছর বয়স, হ্যাঁ 40 বছর বয়স। এবং একসময় মানে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাদের শুনলে অবাক হবেন, একসময় ফুটবলে আসতে চাইছে, মানে বলবো ফুটবল খেলবো না, একটু মানে সরে গিয়েছিল, তারপরে ওকে আনা হলো। এরপরে মানে নানাভাবে প্র্যাকটিক্যালি ও তার দাদু দিদার কাছেই মানুষ হয়েছে, এবং সবচেয়ে বড় কথা অত্যন্ত আর্থিক দৈন্যতার ভেতরে ছিল, যার জন্য ওর মাকে আনতেই পারলো না, যে এবার আসছে হ্যাঁ, দায়িত্ব নিয়ে একটা সংগঠন ওরা নিয়ে আসবে ওর মাকে। এবং এই জায়গায় মানে এই গোলকিপারটাকে দেখে, এই যে 40 বছর বয়সে, তুমি আজকে কোচিং করছো, বয়সটা কি শুধুই সংখ্যা হয়ে দাঁড়ালো? না, বয়সটা সংখ্যা, এটা আমরা বলি ঠিক আছে, কিন্তু একটা কথা বলুন, মানে অনেক সময় আমাদের মনের বয়সটা সংখ্যা মনের দিক থেকে, কিন্তু এর আগে এইভাবে মাঠে না, আমি বলছি ফিজিওলজিক্যাল একটা ব্যাপার থাকে। হ্যাঁ, বয়সটা সংখ্যা, নো ডাউট, মানে ইচ্ছা শক্তি করলে অনেক কিছু করা যায়। কিন্তু বিশেষ করে গোলকিপাররা দেখুন, অনেক আগের বিশ্বকাপগুলি আপনি যদি পরিসংখ্যা দেখেন, গোলকিপারদের ম্যাক্সিমামে বয়স্ক গোলকিপার, বয়স্ক গোলকিপার মানে অভিজ্ঞতা বেশি, ঠিক, পুরাতন ডাক্তার মানে অভিজ্ঞতা বেশি। ফুটবল মাঠে কিন্তু গোলকিপার হলো একটা টিমের কোচের পরে দ্বিতীয় কোচ,
সে পেছন থেকে লাস্ট ডিফেন্ডার, সে পুরো মাঠের গেমটাকে রিডিং করে এবং প্লেয়ারদের কন্ট্রোল করে। ঠিক আছে, আপনি শুধু এই টিমের কথা বলছেন কেন, এই যে কঙ্গো, ফেডারেল কঙ্গো যে গতকালকে যে ওরা এক করলো, মানে ইয়ের সঙ্গে কি জানি বলে, পোল্যান্ডের সঙ্গে, পর্তুগালের সঙ্গে। কঙ্গো কিন্তু ওরা হলো 5 নাম্বার র্যাঙ্কিং এ, কঙ্গো হলো 25 নাম্বার। তারা দীর্ঘদিন পরে আবার মানে 74 সালের পরে হ্যাঁ ওরা এসছে। 74 সালে আপনি দেখুন, ওরা কিন্তু 4 না 5 মিনিটের মাথায় পর্তুগাল গোল করেছে। ঠিক আছে, 6 মিনিটের মধ্যে, এবং মানে মোটামুটি 52 বছর পরে এই এলো। এবং আপনার 75% বল পজিশন ছিল পর্তুগালের একদম। হ্যাঁ, কিন্তু ওরা মানে সমান তালে ওদেরকে চেস করে গেছে। ওরা একটু ডিফেন্সিভ ফুটবল খেলেছে। যারা অ্যাকচুয়ালি আন্ডারডগ তারা সবসময় একটু ডিফেন্সিভ ফুটবলই খেলে, এবং 5-3-2 ওদের লাইন আপ করেছে। এবং কঙ্গোতে সবচেয়ে, আমি পরে আসছি, ভারতীয় এখানে যোগ আছে একটু, স্যামুয়েল মুকুতস্বামী, 5জন বংশোদ্ভূত ভারতীয় এবার বিশ্বকাপে খেলছে। মানে সেটা হলো আপনার টিমে, এই নিউজিল্যান্ড টিমে খেলছে, সারপ্রীত সিং কারপাচ্ছে, সঞ্জিত, মোহাম্মদ জামশিদ কাতারে, আর হলো ভেলুপিল্লাই ইংল্যান্ড অস্ট্রেলিয়া টিমে, আর উরুগুয়ে যে গোল করেছে কালকে, হ্যাঁ মেক্সি কিন্তু মানে ওরা আদি গোয়ার ছিল আর কি, গোয়ানিজ, ও খেলছে। 5জন এবার বংশোদ্ভূত ভারতীয় খেলছে, বিশ্বকাপে খেলছে আর কি। এই যে কথাটা বলতে গেছিলাম, মুত্তাসির কালকে অসাধারণ ফুটবল খেলেছে খুব, এবং মিডফিল্ডে ব্লকার হিসেবে কাজ করেছে, দারুণ খেলেছে। এই জায়গায় দাঁড়িয়ে যে তুমি 5-3-2 যে বললে, ফুটবলে এটা একটা প্রকরণ যে কে কোন পদ্ধতিতে খেলবে। ফুটবল খেলাটা এই বিশ্বকাপে আমরা দেখছি, সেটা কি আর শেষ সময় পর্যন্ত বজায় থাকে? আমি যদি বলি, এই যে কালকে যে তুমি যার কথা বললে, পর্তুগাল দলটা মূলত যার উপর দাঁড়িয়েছিল রোনাল্ডো, 41 বছর বয়স হয়ে গেছে। রোনাল্ডোকে দেখে তুমি একটু হতাশ? না, আমি একটা কথা বলছি, আমি কথাটা বলতে গিয়ে মানে ফিনিশ করতে পারিনি। পর্তুগাল যে ফুটবলটা প্রথম শুরু করেছিল, মানে ওদের যে ডিফেন্ডিং ফুটবলটা, মানে কঙ্গুর, এটা মানে ওরা ওদেরকে ভেদ করতে পারেনি। হয়তো একটা দুর্দান্ত গোল করেছে, ফার্স্ট গোলটা, ঠিক পরবর্তী মুহূর্তেই ওরা কিন্তু ইকুয়ালাইজ করেছে, সেম হেডিং এ মানে কঙ্গো ইকুয়াল করেছে। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, এই যে পর্তুগাল যে প্রথম গোলটা করলো, এতে কিন্তু এই একটা ক্ষেত্রেই আমি শুধু দেখলাম রোনাল্ডোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেমে গেছিল না, নেমে যায়নি, যখন সেন্টারটা হলো, ওকে যা চেস করছিল দুজন ডিফেন্ডার রোনাল্ডোকে, ওদের নিয়ে রোনাল্ডো বেরিয়ে গেলেন, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এটা তো পর্তুগালের সময়, হ্যাঁ সেম। এটা স্বাভাবিক কথা, একটা টিমে যখন স্টার প্লেয়ার থাকে, হ্যাঁ এই যেমন মেসি অথবা ওদের প্রতি তো সবার একটা নজর থাকে। একটা স্টার প্লেয়ার থাকলে এটাই একটা টিমের সুবিধা, ওকে ম্যান মার্কিং করতে গিয়ে অন্য জায়গা ফাঁকা থাকে, ওই ফাঁকাটা কাজে লাগায়, ওইটাই হয়েছিল, যার জন্য ওরা গোলটা করেছে। ঠিক সেম যে গোলটা করলো, ইকুয়ালাইজার যে গোলটা করলো, অসাধারণ গোল, মানে এটা মানে ভাবা যায় না, মানে এই টাইমে এক গোলে পিছিয়ে থাকে একটা। এবং আপনি একটা জিনিস দেখেন, আমি ভাবছিলাম কি এটা বোধহয় কোচের স্ট্র্যাটেজি, মানে পর্তুগাল টিমটা একটু নিচে নেমে আসছে, খেলতে 75% বল পজিশন, নিচে নেমে আসলে তারপর কাউন্টার অ্যাটাকে যাবে, কিন্তু যেতে পারছে না। ওরা 9 জন যেমন নিচে নামছে, 9 জন সমানভাবে আবার উপরে উঠে আসছে। টোটাল ফুটবল যাকে বলে, হ্যাঁ, তাদের যে স্টেমিনা, হ্যাঁ, এন্ডুরেন্স, এটা পুরোপুরি মানে মনে হয়েছে যে একদম পুরো ডাবল সিলিন্ডার লাগিয়ে এসছে। ঠিক এই জায়গাতে অনেক অভিজ্ঞ কোচ হচ্ছে মার্টিনেজ, এই পর্তুগালের কোচ মার্টিনেজ। আমার দেখে মনে হয়েছে যে রোনাল্ডোর উপরে দলটা তো মানে আক্রমণ ভাগটা নির্ভর করে, বল ছাড়াই হোক আর বল সহই হোক। এই জায়গায় রোনাল্ডো অনেক বেশি একটা সাইড হয়েই খেললো, বাঁ প্রান্ত দিয়েই খেললো, ওর কিন্তু সুইচ ওভার করলো না বা নামলো না। এই জায়গাটাকে তোমরা কোচিং লাইনে কি মনে করো? কোচিং লাইন না, অ্যাকচুয়ালি দেখুন, আমি ওর যে বয়সটা, এটা তো অস্বীকার করা। আপনি যদি রোনাল্ডোকে অথবা মেসিকে
4 বছর অথবা 8 না, বছর না, আগে ঠিক, ঠিক। সেটা কোনোদিনই না, সম্ভব না, না। সম্ভব না, ঠিক। এখন ওরা কি করবে, ওদেরকে মানে সাময়িক বল যদি ঠিক পায়, ওর সামনে বক্সের মধ্যে ওরা ডেঞ্জারাস, ঠিকঠাক, ঠিকঠাক। হ্যাঁ। কিন্তু যে রোনাল্ডোর যে ইন্টেন্সিটি যে মানে ফ্লিক করা, মানে একটা স্পার্ক করা, যেটা আমরা বলি স্পার্ক, মানে দুটো বল পেয়েছিল কিন্তু কিন্তু আজ থেকে 8 বছর আগে রোনাল্ডো যদি হতো এগুলি গোল করে দিত। এবং দুটো শট মেরেছে, দুটোই টার্গেটলেস, মানে টার্গেটে পৌঁছাতে পারেনি। ঠিক আছে, সেটাই সেটাই খুব খারাপ লাগছে যে মানে যারা অভিজ্ঞ কোচরা তারা মন্তব্য করছিলেন যে রোনাল্ডো কেন তার জায়গাটা, অর্থাৎ জায়গাটা সুইচ ওভার করছে না, কেন চেঞ্জ করছে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা কি বয়সের কারণে কি না না, অনেকটাই এটা ক্লান্ত একটা বলে মনে হয়েছে? ওই দিক দিয়ে যে আপনার কি জানি নাম, উল্টো সাইডে খেলছিল যে ব্রুনো ফার্নান্ডেস, ওর সঙ্গে একটু মানে হচ্ছিল। যেমন একটা বল রোনাল্ডো মেরে দিয়েছে, ব্রুনো আটা ছাড়লে তো আমি গোল করতে পারতাম, একটা বলে এরকম হয়েছিল। কিন্তু ঠিক এই একটু টিমের মধ্যে দেখুন, ওদের যে এই বছর বিশ্বকাপে আসার আগে যদি আমরা পরিসংখ্যান দেখি, ওদের যে 4 জন মিডফিল্ডার ওয়ার্ল্ড টপ একদম, কিন্তু কম্বিনেশন নেই। এই জন্য আমি একটা কথা বলছি, সব পজিশনে যদি আপনি ঠিক মানে 4টা প্লেয়ার 4 জনই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে হবে না, কিন্তু এখানে 2 জন লেবার লাগবে। ঠিক, আমাদের প্রত্যেকটা সেকশনে যদি টপ প্লেয়ার হয় প্রতি সেকশনে, আপনি এই টিম জীবনে সাফল্য পাবে না। সেখানে লেবোরিয়াস প্লেয়ার চাই, একদম, যে একজন ইঞ্জিনিয়ার করবে, একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট থাকে, আর 2 জন অপারেট করবে, তাহলে গিয়ে এই টিম সাকসেস পায় বেশি। এখন বর্তমানে আপনি যদি র্যাঙ্কিং এর দিকে হিসাব করেন, মানে পর্তুগালের যে মিডফিল্ড সেরা মিডফিল্ড, মিডফিল্ড, এই যে স্পেনের মিডফিল্ড সেরা মিডফিল্ড, এবং স্পেন ওরা তো মানে সত্যি কথা মানে বিশ্ব ফুটবলে মাঝখান থেকেই ধরে খেলাটা, মেইনলি তো মাঝখান থেকেই ধরে। নতুন ওই নুনেস যে গোলটা করলো, তারপরে ব্রুনো ফার্নান্ডেজের কথাও বললাম, এরপরে ওই সিলভা, জোয়াও নেভেস, এরা তো মানে জোয়াও নেভেস তো গোলটাই করে গেল। এই যে উঠে আসা, নেমে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো তো ওদের কাছ থেকেই শেখে। এবং আপনার পঙ্গু মানে মানে টোটাল 9টা প্লেয়ার আপ ডাউন করে সুন্দর ফুটবল, যেটা মানে আমরা হয়তো রোনাল্ডোর জন্য পর্তুগালে খেলা দেখি, কিন্তু অনামী ছেলেগুলি যে আগামী দিন স্টার হবে। আমি এরকম বাছাই করেছি প্রায় 40 জনের মতো, যারা নামিও আছে, সবাই অনেকেই চেনে, মেসি টেসি সবাই আছে। এবারের বিশ্বকাপের দিকে নজর রাখা যেতে পারে, এরকম 40 জনকে মোটামুটি বাছাই করেছি। অনেকে একমত নাও হতে পারে, কিন্তু এই যে কঙ্গো দলটি সম্পর্কে একটা জিনিস না বললে, যেটা মধু শুরু করেছিল, আমিও যেটা ধরিয়ে দিলাম, সেটা হচ্ছে 74 সালে তারা আটকে যাচ্ছে। 74 সালে তারা প্রথম মানে খেলেছিল জাইর নাম দিয়ে। পরবর্তী সময়ে তারা এই এত বছর পরে এলো, আসার পরিপ্রেক্ষিতে এর ভেতরেও একটা দুর্বোধ্য, আমাদের যেমন একটা সাংঘাতিক মারণ রোগ ওদের দেশে ছড়িয়ে পড়েছে, ইবোলাতে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে নিজের দেশে কিন্তু ওরা প্র্যাকটিসও করতে পারেনি, যার ফলে অনেক আগেই বেরিয়ে চলেছিল। পরে একটা যাই, আমরা সবাই তাকিয়ে থাকি ব্রাজিল এবং আর্জেন্টিনা দল, কেমন লাগলো? অ্যাকচুয়ালি দেখুন, ব্রাজিল টিম প্রথম যে ম্যাচটা খেলেছে, এটা ব্রাজিল সমর্থক যারা, তারা ভীষণভাবে আশাহত, সবাই মুড অফ। মানে মানে দুর্গাপূজার ঢাকের কাঠি পড়া যেটা বলে বোধন, আমার মনে হয় কালকে মেসি, জানি না পরে কি হবে, কালকে আর্জেন্টিনা নামার পরে বোধনটা হয়েছে। মানে একটা মানে মেসির যে গোল, এই যে 3টা গোল করলো এই বয়সে এসে, প্রতিপক্ষ যেরকমই হোক, আমি প্রতিপক্ষের দিকে যাচ্ছি না, ফুটবলে একটা শেষ কথা আছে, মেসি 3টে গোলের ভেতর থার্ড গোলটা তো অসাধারণ। এটা নিয়ে কিন্তু আমার কাছে প্রথম দুটো গোল কি একটু গোলকিপারের ত্রুটি? না, প্রথম যে গোলটা আমার কাছে, কিন্তু প্রথম গোলটা বেস্ট লেগেছে আমার কাছে। আচ্ছা, কেন বলছি, এত দূর থেকে বলটাকে জাম্প ঠিক ছিল, বল তো হাতে টাচ করে গেছে, হোক না হাতে টাচ করুক না, কিন্তু গতি ছিল প্রচন্ড, বলের যে স্পিড ছিল, আর লেফট সুইং করেছে বাঁ দিকে, যার জন্য যদি সোজা যেত গোলকিপার ধরে নিত, কিন্তু দ্বিতীয় গোলটা হাত থেকে বেরিয়ে গেল। ওই দ্বিতীয় গোলটা তো ফলো করেছে বলে গোল করে দিয়েছে, যেটা স্ট্রাইকারদের মূল জিনিস। আর অ্যাকচুয়ালি মেসি, ওরা না, মেসি বলুন অথবা রোনাল্ডো বলুন, ওরা বক্সের মধ্যে ডেঞ্জারাস এখনো। ঠিক, যাদের আন্তর্জাতিক পর্যায়ে ক্লাব এবং দেশ মিলে, আমি কয়েকদিন আগে একটা চ্যানেলে বলেছিলাম যে 900-র উপরে গোল আছে,
এখন এবং মেসি বোধহয় এবার 200 ম্যাচ খেলতে যাবে অথবা সামনে। হ্যাঁ, কিছুদিন আগে 199 হলো, আর এবার 200 হবে। 191টা ম্যাচে মেসি আপনার 116টা গোল করেছে দেশের জন্য, দেশের, ক্লাবের না। আর ইয়েতে ও 240টা ম্যাচ খেলেছে, 126টা গোল করেছে। ঠিক। রোনাল্ডো। ব্রাজিলের কথা যেটা বলছিলেন, ব্রাজিলের কথা বলছিলাম। ব্রাজিল অ্যাকচুয়ালি যে ব্রাজিল যে কোচ আর কি, উনি নাম হলো কার্লো আনচেলোত্তি। হ্যাঁ, উনি খুবই অভিজ্ঞ কোচ এবং এই বছরের নতুন ব্রাজিল দলটার দায়িত্ব নিয়েছে। ব্রাজিল দলের কি আছে, ব্রাজিল দলের অ্যাকচুয়ালি মানুষের তো মানে আমরা ভারতীয় বিশেষ করে ব্রাজিলের প্রতি প্রচন্ডভাবে একদম। হ্যাঁ, কিন্তু ব্রাজিল দলে মানে এটাকে একটা নেতৃত্ব দেওয়ার এই লোকটার একটু অভাব মনে হচ্ছে। মানে যেমন মেসি, রোনাল্ডো, যেমন আমাদের নেইমার ছিল, নেইমারের চোটের জন্য আসতে পারছে না। আজকে নেইমারের মতো একটা মানে সামনে একটা সেনাপতি দরকার। হ্যাঁ, যার জন্য ব্রাজিল টিমটা মানে একটা মালায় গাঁথতে পারছে না। ঠিক। মানে ফার্স্ট ম্যাচটা বলছি, যদিও উনি তার সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, কোচ কার্লোস বলেছে যে আমরা পরবর্তী ম্যাচে আমরা উন্নতি করবো। এবং দেখলাম আজকে ফিরে আনবে। হ্যাঁ, নেইমার আপনার প্র্যাকটিসও মোটামুটি কিছুটা উন্নতি করেছে। আর নেইমার থেকে আপনি আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ারের বেশি আপনি পাবেন না, মানে যা দেখছি। কিন্তু মেসি কালকে যেটা করেছে, মানে হঠাৎ করে বিশ্বকাপের যে 7 দিন গেল, মেসি কালকে করাতে, আর আমরা তো সবাই মেসি ভক্ত, আমাদের নিজের লোকের মতো অনেকটা, এটা আলাদা একটা জোয়ার। ঠিক টাইমে মেসিকে তুলেও নেওয়া হয়েছে। এই যে ভিনিসিয়াস, ব্রাজিলের ভিনিসিয়াস নজর কেড়েছে, এবং তারপরেও ব্রাজিলের এই ম্যাচ কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড করে গেছে। টোটাল বল ইন প্লে 59.13 মিনিট। কিন্তু ফুটবলে তো একটা কথা বললাম, শেষ কথা, গোল জিততে হবে, জেতাটাই আসল। এক গোলে পিছিয়ে থেকে পরে গোল শোধ করে চলে এলো। আরেকটা সর্বশেষ, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা আস্তে আস্তে শেষ করবো যে জায়গাটায় আসছি। এই মুহূর্তে মানে ইংল্যান্ডও খেললো এবং ইংল্যান্ডের যে কথা এই নিয়ে ওই শেষ সময়ে গিয়ে আর পারে না, যে চ্যাম্পিয়ন তো সেই একবারই 66-এ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ওরা কিন্তু ডেভেলপ করছে। এবার এই দলটাকে দেখলাম, মানে যে গ্রুপ ম্যাচে যেটা জিতলো ক্রোয়েশিয়া কিন্তু টাফ টিম, সাংঘাতিক ফাইনাল খেলেছে এবং ক্রোয়েশিয়া সাংঘাতিক টাফ টিম, এবং দুবার পিছিয়ে থেকেও নিজেদের জায়গায় চলে এসেছে, পরে আর সামলাতে পারলো না। ইংল্যান্ড টিমকে তোমার কেমন লাগে? ইংল্যান্ড টিমটা ভালো। ওরা আমার কাছে মনে হয়েছে ওয়ার্ল্ড কাপে যতগুলো টিম এসছে ফিটনেস লেভেলে একদম টপ পজিশনে আছে ইংল্যান্ড টিমটার কথা বলছি। এবং টমাস দুখেল যে কোচ, মানে অনেক গুণী কোচ, মানে উনি কি বলবো, মানে ছেলেদের থেকে সেরা খেলাটা বের করার ক্ষেত্রে একটা মানে তার একটা মুন্সিয়ানা, উনি বিভিন্ন আগের যে কোচিং করেছে সেখানে উনি দেখিয়েছেন। ভালো টিম, এবং আশা করতে পারি ওরা সেমিফাইনাল তো যাবেই 100%। ঠিক। আমার কালকে ইংল্যান্ডের খেলা দেখতে দেখতে হ্যারিকেনকে দেখে মনে হচ্ছে, খুব বেশি বয়স হয়নি, এরকম এমন কিছু বয়স হয়নি, হ্যারিকেনকে দেখে হচ্ছে মাইনাস হ্যারিকেন ইংল্যান্ড দলের সমস্যা আছে আমার দেখে মনে হয়েছে। তবে যেহেতু ওরা মানে সাংঘাতিক ইউরোপিয়ান ফুটবলটা গুলে খেয়েছে এই সমস্ত কোচরা, ফলে তারা হয়তো সেই ওরা জানেন ওরা অনেক ডেভেলপ করছে কি করে। ওরা ফুটবলটাকে মাঝখানে, ওদের দেশ থেকে ফুটবলের জন্ম হয়েছে, ব্রাজিল এটাকে ছন্দ এবং রূপ দিয়েছে, হ্যাঁ, ক্যানভাসে এঁকে দিয়েছে, কিন্তু ওরা এখন সিরিয়াসলি ফুটবলটাকে নিয়েছে, যার জন্য ওরা যে ক্লাব পর্যায়ের যে খেলাগুলি, ওদেরকে ফেডারেশন থেকে শুরু করে সবাই, মানে আজকে যে টিম যে মানে ফরমেশনে খেলছে, তারা ক্লাব ফুটবলে সব দলকে ওই ফরমেশনে খেলার জন্য নির্দেশ দিয়েছে ফেডারেশন থেকে। আমি হ্যাঁ, মানে কি, তুমি অ্যাডাপ্টেশনটা এমন লেভেলে নাও যেন আমি বিশ্ব পর্যায়ে ওই গণনাতে আমি খেলতে পারি। এটা কিন্তু ইংল্যান্ড করছে এবং খুব সিরিয়াসলি খেলছে। একদম। আমরা ওই পর্তুগালের খেলা করতে গিয়ে একটা লোকের কথা বলতে কিন্তু ভুলে গেলাম, সেটা হচ্ছে উইসা, যে গোলটা শোধ করলো। এর সম্পর্ক, ওর একটা অ্যাক্সিডেন্ট, একটা মেয়ে এসে ওকে অ্যাক্সিডেন্ট মানে অ্যাসিড মেরে দিয়েছিল মুখে। হ্যাঁ, এছাড়া ওর শরীরের যে ওজন, সেই ওজন ছোটবেলা থেকে ব্যাপক পরিমাণে ছিল, ও হাঁটতে পারতো না, হাঁটতে গেলে পড়ে যেত।
সেই উইসাকে যে বল চেস করে দৌড়তে দেখলাম আজকে, পুরো টিমটাই তো, পুরো টিমটাই, আপনি শুধু ভয়ঙ্কর উইসা না, পুরো টিমটাই। হ্যাঁ, এই যে দলগুলি, এই সমস্ত দলগুলি নিয়ে যদি একটা একেবারে আমরা এখন আপনি দেখেন কুরাসাও, হ্যাঁ 1,85,000 লোকের বাস, ওরাও বিশ্বকাপ খেলছে, খেলছে তো 48টা দেশ হওয়াতে খেলতে পারছে। হ্যাঁ ঠিকই তো, 48টা দেশ হওয়াতে খেলতে পারছে। এবং এবারে বিশ্বকাপ কিন্তু মানে কি বলবো, আমরা তো বিনোদন বলি, ফুটবল একটা বিনোদন, এখন কিন্তু বিনোদনের সঙ্গে মার্কেটিং ঢুকে গেছে, কিরকম বাণিজ্যিক সবকিছু। এই যে আমাদের যে নতুন একটা রুলস এসছে, হ্যাঁ, হাইড্রেশন ব্রেক, এটা মানে কি, এটা কেউ বলছে জলপান, ক্রিকেটে যেমন আছে জলপান, বিজ্ঞাপন দেখানোর জন্য বিজ্ঞাপন, কিন্তু মেইনলি এই যে 3 মিনিট 2 অধ্যায় ব্রেক দিচ্ছে, এখানে যে বিজ্ঞাপন আসছে, প্রচুর টাকা আসছে। আর আমেরিকানরা তো বিজনেস ছাড়া কিছুই বুঝে না, ঠিক আছে, এখানে কিন্তু ফিফা প্রচুর টাকা পাচ্ছে, প্লেয়ারদের হচ্ছে, কেউ বলছে এটা ভালো হয়েছে, কোচরা আবার টিমটাকে রিসেট করতে পারছে, তার টেকনিক্যাল মানে ফরমেশন সে ইয়ে করতে পারছে। কিন্তু আমি বলবো এবারে বিশ্বকাপ শুধু বিনোদনও না, ইয়েও না, সঙ্গে বাণিজ্যিক বিনোদন আর কি, সব মিলে সব রয়েছে। আমরা অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের যে জিনিসটা বলতে চাইছি, এবার একটা অসাধারণ ঘটনা ঘটেছে আপনাদের অজান্তেই, হয়তো আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন যে আর এটা কি করে হলো। 2026 সালের বিশ্বকাপ 11 তারিখ হয়েছে। 1986 সালে এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার খেলা আপনারা জানেন, একই মাঠে আর্জেন্টিনা 3-2 গোলে হারিয়েছিল পশ্চিম জার্মানিকে, এটাও যেমন ঠিক। পাশাপাশি এবার প্রথম ম্যাচটা যারা খেললো মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2010 সালে, এই একই দুটো দল মুখোমুখি হয়েছিল ওপেনিং প্রথম ম্যাচে, এবং তারিখটাও ছিল সেই 11ই জুন। বিশ্বকাপ নানাভাবে নানা পদ্ধতিতে আমাদের সামনে চলে আসে। মধুমণিক অনেক কথাই বললেন, মধুমণিক তার নিজের অভিজ্ঞতা থেকেও বলেছেন। আমরা পরবর্তী সময় যদি কোনোদিন সুযোগ পাই বলবো, এশিয়া মহাদেশের দলগুলি কিন্তু অসাধারণ ফুটবল খেলছে। আমরা হয়তো বিশ্বকাপ ফুটবলে নেই বটে, কিন্তু এশিয়া মহাদেশের, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, চেকোস্লোভাকিয়া হারিয়ে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আমাদের জাপান যে প্লেসিং ফুটবলটা খেললো, মানে লাস্ট 2-2 গোলে, হ্যাঁ 2-2 গোলে ড্র করলে, মানে ওরা 50-এর বিশ্বকাপের টার্গেট নিয়ে কিন্তু চলছে। এক সময় আমরা ছিলাম 1 নম্বর এশিয়া ফুটবলে, আমরা 1 নম্বরে ছিলাম। 50 এবং 1950 এবং 1962-তে তো আমরা এশিয়ান গেমসে গোল্ডই জিতেছি। এখন এই জায়গায় দাঁড়িয়ে এশিয়ান যে দলগুলি অসাধারণ ফুটবল, বিশেষ করে কোরিয়া, জাপানের কথা বললই মধুমানিক, এবং তার সঙ্গে দেখে মিডল ইস্টের যে দলগুলি অসাধারণ ফুটবল খেলছে। আমরা পরবর্তী সময় এই বিশ্বকাপের আলোচনায় এশিয়ান ফুটবল নিয়ে নিশ্চয়ই কথা বলবো। এবং সবচেয়ে বড় কথা যে নতুন করে বিশ্ব ফুটবলটাকে বা ফুটবলকে নতুন করে বোধহয় আমাদের সামনে নিয়ে আসছে নানা রকম পদ্ধতি নিয়ে। সেই পদ্ধতিগুলি আমরা কতটুকু অ্যাডপ্ট করতে পারলাম, ভারতীয় ফুটবল কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এর থেকে কিছু নিয়ে, শুধু সমর্থন করেই যাব কিনা আরও কিছুকাল, সেটা অনুধাবনের বিষয়। আমরা অনুষ্ঠান শেষ করার আগে বলছি যে বিশ্বকাপ ফুটবলের ভ্যানগার্ড, বিশ্বকাপ ফুটবলের 2026-এর এই আড্ডা আমাদের চলবে প্রতি বৃহস্পতিবার। আমাদের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।